প্রিয় শিক্ষার্থী, আমরা আগের পাঠে আলোচনা করছিলাম ধ্বনি নিয়ে। আজ আমরা ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব। দেখো, ভাষা হচ্ছে অনেকটা বয়ে যাওয়া নদীর মতো, বহমান নদীর মতো। তাই ভাষার পরিবর্তন প্রতিনিয়তই ঘটে। আর এই পরিবর্তন, ভাষার পরিবর্তনের ক্ষেত্রে দু ধরনের পরিবর্তন ঘটে: ধ্বনির পরিবর্তন এবং শব্দার্থের পরিবর্তন। তো আমরা ধ্বনি পরিবর্তনের কারণগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ধ্বনি পরিবর্তন অনেকগুলো কারণে ঘটতে পারে, যেমন ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, এগুলোর কারণে ঘটতে পারে। বাকযন্ত্রের ত্রুটির জন্য ঘটতে পারে। বাকযন্ত্রে আমাদের যে ধ্বনিগুলো উচ্চারণ করি, সেই ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের বাকযন্ত্রের ত্রুটি থাকলে সেই ত্রুটির কারণে অনেক সময় ধ্বনি পরিবর্তিত হয়ে যেতে পারে। শ্রবণযন্ত্রের ত্রুটির জন্য হতে পারে। শোনার কারণে ধ্বনি পরিবর্তিত হতে পারে। অশিক্ষা, অসচেতনতা, সেগুলোর জন্য হতে পারে। এই যে দ্রুত উচ্চারণ বা সাধারণ উচ্চারণ জনিত কারণে ঘটতে পারে। কারণ দ্রুত উচ্চারণ করতে গিয়ে অনেক সময় আমরা ধ্বনিগুলোকে ঠিকঠাক উচ্চারণ করতে পারি না, এ কারণে হতে পারে। কখনো কখনো সন্নিহিত দুটো ধ্বনি, তাদের পারস্পরিক আকর্ষণ বিকর্ষণের কারণে ঘটতে পারে। অনেক সময় আমরা আবেগপ্রিয় হয়ে উঠি, তখন আমাদের মুখের ভাষার বা ধ্বনির অনেক সময় পরিবর্তন ঘটে যায়। আলসেমির জন্য হতে পারে, কুঁড়েমি যেটাকে আমরা বলি, সে কারণে ঘটতে পারে। আর কাব্যে ব্যবহার করি আমরা অনেক সময় কিছু ধ্বনি, যা ছন্দলালিত্যের কারণে আমরা অনেক সময় এরও পরিবর্তন ঘটাতে পারি। তাহলে ধ্বনি পরিবর্তনের মূলত এই কারণগুলোর কারণেই ধ্বনি পরিবর্তন ঘটে। এবারে আমরা ধ্বনি পরিবর্তনের রীতিগুলো নিয়ে আলোচনা করব। ভাষাবিজ্ঞানীরা ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে চার ধরনের রীতির কথা বলেছেন। চার ভাবে এই ধ্বনি পরিবর্তন ঘটতে পারে। প্রথমত, ধ্বনির আগম বা আগমন। দ্বিতীয়ত, ধ্বনির লোপ। তৃতীয়ত, ধ্বনির সংগতি বা রূপান্তর। আর ধ্বনির স্থানান্তর বা বিপর্যয়। এবারে আমরা ধ্বনির আগম বিষয়ে আলোচনা করব। ধ্বনির আগম বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব: স্বরাগম, অপিনীতি এবং ব্যঞ্জনাগম। প্রথমে আমরা স্বরাগম নিয়ে শুরু করি। স্বরাগম অর্থাৎ স্বরের আগম। এই স্বরাগম তিন ধরনের হতে পারে: আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্তঃস্বরাগম। আদি স্বরাগম আমরা কোনো শব্দের শুরুতে যদি যুক্তাক্ষর থাকে, তাহলে উচ্চারণ করতে একটু ক্লেশ পাই, এবং সেই ক্লেশ দূর করার কারণে বা কখনো কখনো ছন্দের প্রয়োজনে আমরা সেই ক্লেশ দূর করার জন্য একটা
স্বরের আগম ঘটায়। কিরকম? যেমন আমরা স্কুল শব্দটিকে বলতে গিয়ে আমাদের ক্লেশ দূর করার জন্য আমরা অনেক সময় স্কুল বলি। অনেক সময় স্পর্ধা শব্দটি বলতে গিয়ে আমরা কি বলি? আস্পর্ধা। স্কুল বলতে গিয়ে স্কুল। তাহলে দেখো এখানে খুব সচেতনভাবে, খুব স্পষ্টভাবে এই স্বরধ্বনিগুলির আগম ঘটেছে, তাই একে বলা হয় আদি স্বরাগম। তাহলে আমরা একটা সংজ্ঞায় আসতে পারি আদি স্বরাগমের। কি? যখন কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে তার উচ্চারণ ক্লেশ লাঘবের কারণে বা অন্য কোনো প্রয়োজনে যখন শব্দের আদিতে আমরা একটি স্বরের আগম ঘটায়, তখন তাকে বলা হয় আদি স্বরাগম। এরপরে চলে এসো মধ্য স্বরাগম। ঠিক একইভাবে আদিতে না হয়ে মধ্যে যদি স্বরের আগম ঘটে, তাহলে তাকে আমরা বলতে পারি মধ্য স্বরাগম। যেমন ভক্তি। ভক্তি এই শব্দটি উচ্চারণ করাও যথেষ্ট কষ্ট শব্দ, তাই এই যুক্ত ব্যঞ্জন বা যুগ্ম ব্যঞ্জনের মধ্যে আমরা একটা স্বরের আগম ঘটাই। যেমন ভক্তিকে আমরা বলে থাকি ভকতি। দেখো বর্ণ বিশ্লেষণ করলে খুব স্পষ্ট হবে ব্যাপারটি। ভ যোগ অ যোগ ক যোগ ত যোগ ই, ভক্তি। ভকতি বর্ণ বিশ্লেষণ করলে ভ যোগ অ যোগ ক যোগ অ যোগ ত যোগ ই। দেখো খুব স্পষ্টভাবে এখানে অস্বরের আগম ঘটল, এবং এটি কোথায়? শব্দের মধ্যে, তাই একে আমরা বলতে পারি মধ্য স্বরাগম। ঠিক একইভাবে প্রীতি শব্দটি অনেক সময় আমরা প্রীতি রূপে উচ্চারণ করি। এখানেও দেখো ই স্বরধ্বনি, এখানেও বর্ণ বিশ্লেষণ করলে দেখা যাবে যে এখানেও ই শব্দটির স্বরটির আগম ঘটেছে, এবং তা কোথায়? মধ্যে, শব্দের মধ্যে। তাই আমরা মধ্য স্বরাগমের সংজ্ঞা বলতে দিতে গিয়ে কি বলতে পারি? যে শব্দগুলি উচ্চারণ করার সময় যুক্ত ব্যঞ্জন বিশ্লিষ্ট করার জন্য আমরা একটি স্বরের আগম ঘটিয়ে থাকি শব্দের মধ্যে, তখন তাকে আমরা বলি মধ্য স্বরাগম। অর্থাৎ যে শব্দগুলি উচ্চারণ ক্লেশ লাঘবের জন্য শব্দ মধ্যস্থ যুগ্ম ব্যঞ্জন বা যুক্ত ব্যঞ্জনের মাঝে একটি স্বরধ্বনির আগম ঘটায়, তখন তাকে আমরা বলি মধ্য স্বরাগম। এই মধ্য স্বরাগম আরো দুটি নামে পরিচিত। পরীক্ষায় এই নামগুলি আসতে পারে, তাই মনে রাখবে এই নামগুলি হচ্ছে বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। বিপ্রকর্ষ বা স্বরভক্তি, অর্থাৎ মধ্য স্বরাগমকে আরো দুটি নামে আমরা পাই, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এরপরে আমরা চলে আসি অন্তঃস্বরাগমে। ঠিক একইভাবে অন্তঃস্বরাগমকেও আমরা দেখতে পাই শব্দের অন্তে বা শেষে যদি স্বরের আগম ঘটে। যেমন আমরা বেঞ্চ শব্দটিকে খুব সহজে উচ্চারণ করি না, আমরা বেঞ্চটাকে প্রায়শই বলে থাকি বেঞ্চি। দেখো এখানে বেঞ্চ যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি,
ব যোগ এ যোগ ইয় যোগ চ বা ন যোগ চ, একে আমরা ন বলি অনেক সময় উচ্চারণে, ধ্বনির উচ্চারণে ন বলে থাকি। কিন্তু বেঞ্চি উচ্চারণ করলে ব যোগ এ যোগ ইয় বা ন যোগ চ যোগ ই। দেখো এখানে ই স্বরধ্বনির আগম ঘটলো কোথায়? শব্দের অন্তে বা শেষে, তাই একে আমরা বলতে পারি অন্তঃস্বরাগম। তেমনি সত্য, আমরা প্রায়শই বলে থাকি সত্যি। খুব সচেতন ভাবে স্পষ্ট রূপে দেখো এখানে ই স্বরধ্বনির আগম ঘটেছে শব্দটির শেষে বা অন্তে, তাই একে আমরা বলি অন্তঃস্বরাগম। তাহলে অন্তঃস্বরাগমের সংজ্ঞায় কি বলতে পারি? উচ্চারণ ক্লেশ লাঘবের জন্য বা অন্য কোনো প্রয়োজনে আমরা যখন শব্দের শেষে একটি স্বরধ্বনির আগম ঘটাই তখন তাকে বলা হয় অন্তঃস্বরাগম। এরপরে আমরা চলে আসি অপিনিহিতি। অপিনিহিতি একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। কোরিয়া, একে অনেক সময় উচ্চারণ করা হয় কইরা, বিশেষত পূর্ববঙ্গের মৌখিক ভাষায় বলা হয় কইরা। তাহলে কোরিয়া থেকে কইরা যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো ক যোগ অ যোগ র যোগ ই যোগ আ। কোরিয়া, কইরা ক যোগ অ যোগ ই যোগ র যোগ আ। লক্ষ্য করো এখানে র এবং ই, এখানে ই এবং র হয়ে গেছে, অর্থাৎ শব্দ মধ্যস্থিত এই ই স্বরধ্বনিটি ঠিক তার অব্যবহিত পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি র এর আগেই উচ্চারিত হয়েছে। আরেকটা উদাহরণ দেখি। সাধু অনেক সময় বলা হয় সাউদ, স যোগ আ যোগ ধ যোগ উ, কিন্তু সাউদ যখন আমরা উচ্চারণ করছি তখন বর্ণ বিশ্লেষণ করলে দেখা যায় স যোগ আ যোগ উ যোগ ধ। দেখো এখানেও ঠিক উ স্বরটি যেখানে অবস্থান করছিল তার অব্যবহিত পূর্ববর্তী ধ ব্যঞ্জন ধ্বনির আগে এই উ স্বরধ্বনিটির উচ্চারণ ঘটেছে, তাই এই ধরনের পরিবর্তনকে বলা হয় অপিনিহিতি। তাহলে আমরা কি দেখলাম? শব্দ মধ্যস্থিত ই বা উ যখন তার অব্যবহিত পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির পূর্বেই উচ্চারিত হয়, অব্যবহিত পূর্ববর্তী ব্যঞ্জন অর্থাৎ ঠিক তার আগের ব্যঞ্জন ধ্বনি অব্যবহিত পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির আগেই উচ্চারিত হয়, তখন ধ্বনি বিজ্ঞানে এই ধরনের পরিবর্তনের রীতিকে বলা হয় অপিনিহিতি, যা পূর্ববঙ্গের মৌখিক ভাষাতেই মূলত দেখা যায়। লিখিত ভাষায় এর খুব বেশি প্রচলন দেখা যায় না। তো এবার আমরা চলো ব্যঞ্জন আগম নিয়ে আলোচনা করি। ব্যঞ্জন আগম, ব্যঞ্জনাগমও ঠিক একইভাবে তিন ধরনের হতে পারে। আদিতে হতে পারে আদি ব্যঞ্জনাগম, মধ্যে হতে পারে মধ্য ব্যঞ্জনাগম, আর অন্তেও হতে পারে অন্ত ব্যঞ্জনাগম। দেখো আমরা অনেক সময় অসাবধানতা বশত বা আঞ্চলিকতার কারণে আম শব্দটিকে ব্যবহার করছি
রাম। দেখো এখানে বর্ণ বিশ্লেষণ করলে আমরা কি দেখতে পাই, আ যোগ ম, কিন্তু রাম শব্দে র যোগ আ যোগ ম। দেখো এখানে র ব্যঞ্জনটির আগম ঘটল আম শব্দটির আগেই, তাই একে আমরা আদি ব্যঞ্জনাগম বলতে পারি। সংজ্ঞাতে কি বলা যায়, যে শব্দগুলি উচ্চারণ করার সময় শব্দের আদিতে একটি ব্যঞ্জনের আগম ঘটানো হয় তাকে বলা হয় ব্যঞ্জনাগম। ঠিক একইভাবে মধ্য ব্যঞ্জনাগম, যেমন আমরা বানর, একে আমরা বলছি বান্দর, বান্দর বলে থাকি। এখানে দেখো ব যোগ আ যোগ ন যোগ র, ন যোগ অ যোগ র, বানর। আমরা যখন এর বান্দরের বর্ণ বিশ্লেষণ করব কি পাবো, ব যোগ আ যোগ ন যোগ দ যোগ র যোগ অ যোগ র। দেখো এখানেও দ ব্যঞ্জনের আগম ঘটেছে এবং তা শব্দের মধ্যে, তাই একে বলা হবে মধ্য ব্যঞ্জনাগম। তাহলে এর সঙ্গে আমরা কি বলতে পারি, যে শব্দগুলি উচ্চারণ করতে গিয়ে আমরা উচ্চারণ ক্লেশ লাঘবের জন্য বা অন্য কোনো কারণে শব্দের মধ্যে একটি ব্যঞ্জনের আগম ঘটাচ্ছি বা ব্যঞ্জনের আগম ঘটে, তখন তাকে বলা হয় মধ্য ব্যঞ্জনাগম। ঠিক একইভাবে অন্ত ব্যঞ্জনাগম, জমি এই শব্দটিকে দেখবে অনেকেই জমিন বলে, জমিন, কিংবা সীমা শব্দটিকে বলে থাকি সীমানা। এখানে খুব স্পষ্টভাবে দেখো জমি শব্দের শেষে ন ব্যঞ্জন বা সীমা শব্দের শেষে ন ব্যঞ্জন, এদের আগম ঘটেছে। তাহলে একে আমরা বলতে পারি অন্ত ব্যঞ্জনাগম। তাহলে অন্ত ব্যঞ্জনাগমের সংজ্ঞায় কি বলতে পারি, যে শব্দগুলি উচ্চারণ করতে গিয়ে উচ্চারণ ক্লেশ লাঘবের জন্য বা অন্য কোনো কারণে যখন আমরা শব্দের শেষে বা অন্তে একটি ব্যঞ্জনের আগম ঘটায়, তখন সেই ধরনের পরিবর্তনকে আমরা বলি অন্ত ব্যঞ্জনাগম।